10 জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি, যা এই মৌসুমের সর্বনিম্ন। সাথে বেড়েছে কুয়াশার প্রকোপও। হিমেল হাওয়া ও কুয়াশার জেরে জনজীবনে বেড়েছে ভোগান্তি। বৃহস্পতিবার মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও ছিল না কুয়াশার প্রকোপ। সূর্যের আলোয় স্বস্তি খুঁজেছে পঞ্চগড়ের মানুষ। তবে শুক্রবার শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কুয়াশাও। মৌসুমে প্রথমবারের মতো মাঝারি শৈত্যপ্রবাহের কবলে সর্ব উত্তরের জেলাটি। চুয়াডাঙ্গা মেহেরপুরেও অব্যাহত মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতের মধ্যেও জীবিকার প্রয়োজনে পথে নামা মানুষ চরম দুর্ভোগে। সড়কের পাশে আগুন জ্বালিয়ে আঁচ নিতে দেখা গেছে অনেককে। দুদিন পরে প্রচন্ড শীত পড়ছে ভাই, কম্বল গায়ে দিয়েছি তাও শীত মানছে না ভাই। যে ঠান্ডা পড়ছে তার কারণে ধরেন শীতের সময় বেরিয়ে হওয়া যায় না। হাড় কাঁপানো শীতে স্থবির নাটোরের জনজীবন। অসহায় হয়ে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। দিনের বেশিরভাগ সময় দেখা মিলছে না সূর্যের। অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও পাওয়া যাচ্ছে না উষ্ণতা। শৈত্যপ্রবাহের কবলে রাজশাহী, পাবনা, নওগাঁও। প্রয়োজন ছাড়া তো বাড়িতে বের হয় না, যদিও বেলা হলে রোদ হয়, রোদে তাপমাত্রা নেই। এই ফসলটা সময় মতন পরিচর্যা করতে পারি না, এবং এই ঠান্ডার কারণে আমরা ঘর থেকে বাড়িতে পারতেছি না। যশোর, কুষ্টিয়া ও গোপালগঞ্জেও চলছে শৈত্যপ্রবাহ। এদিকে এক সপ্তাহ পর আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় মৌলভীবাজারেও ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া মানুষের। সাথে বেড়েছে কুয়াশার প্রকোপ। কৃষক যারা, তারা কিন্তু এখনো কাজে আসতে পারছে না প্রচুর ঠান্ডার কারণে। সকালে প্রচুর ঠান্ডা, কুয়াশা, অন্ধকারে কিছু দেখা যায় না। আরও দুদিন বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 3 দিন পরে গিয়ে কিছুটা স্টেবল থাকতে পারে, ওয়েদার হয়তো বা টেম্পারেচার না কমে কিছু অংশ হয়তো অপরিবর্তনে থাকতে পারে বা নাও বাড়তে পারে। তা আগামী সপ্তাহের শেষের দিকে, বিশেষ করে আগামী শুক্রবারের কাছাকাছি টেম্পারেচারটা আবার একটু ফলিং টেন্ডেন্সি আছে। এদিকে শীতজনিত রোগের প্রকোপ বাড়ায় হাসপাতালে বেড়েছে রোগীর ভিড়। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। শফিকুল, সর্ব উত্তরের পঞ্চগড়ে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। এই শৈত্যপ্রবাহের প্রভাব কেমন দেখছেন জনজীবনে? জি, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু আসলে বরাবরই দেখছি যে এখানে শীতের প্রবণতা বেশি, অর্থাৎ বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনায় কিন্তু প্রত্যেক শীত মৌসুমে পঞ্চগড়েই সবচেয়ে বেশি শীত অনুভূত হয়, এবং এই শীত মৌসুমের অধিকাংশ সময় জুড়েই কিন্তু পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়ে থাকে। আমরা এবারও তাই দেখছি যে অধিকাংশ দিন কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হচ্ছে। গতকালকে পর্যন্ত কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যে ছিল, অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছিল। আমরা দেখেছি যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ জুড়েই কিন্তু দফায় দফায় মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ ছিল। গতকালকে রাতে, অর্থাৎ রাতের গড় তাপমাত্রা কমে গিয়ে 7.3 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা, যেটি সকাল 9টার সময় রেকর্ড করা হয়। এই পর্যায়কে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহ। তো আসলে আমরা যেটি দেখছি যে প্রতিদিন বিকেলের পর থেকেই কিন্তু ঘন কুয়াশা শুরু হয়ে যায়, হিমশীতল, উত্তরের হিমশীতল বাতাস, কনকনে শীত অনুভূত হয়। রাতভর কনকনে শীত, হাড় কাঁপানো শীত থাকে। পরদিন সকাল 8টা-9টা নাগাদ কিন্তু আমরা সেই ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডা অবস্থা দেখতে পাই। পরবর্তী পর্যায়ে দেখি যে রোদের কারণেই মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে। আজকেও এর ব্যতিক্রম ঘটেনি। সকাল 8টার পরেই কিন্তু আমরা ঝলমলে রোদ দেখতে পেয়েছি, কিন্তু এখন যে অবস্থাটা, একটু পরেই আবার সেই আগের অবস্থায় চলে যাবে, অর্থাৎ কুয়াশা এবং সাথে উত্তরের হিমশীতল বাতাস। আর আপনি যেটি বলছিলেন যে এই সময় আসলে শীতের সময় আমরা বরাবরই দেখি যে ছিন্নমূল খেটে খাওয়া মানুষের একটা দুর্ভোগ, বিশেষ করে যারা সকালের দিকেই কাজে যোগ দেয়, রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, ইজি বাইক চালক, তাদের আসলে আমরা সীমাহীন দুর্ভোগ দেখতে পাই। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। শফিকুল আলম, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি মেহেরপুরে, সেখান থেকে জানাবেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরের কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি? আর এছাড়া দক্ষিণ পশ্চিমের অন্যান্য যেসব জেলাগুলো রয়েছে সেগুলোতে কি অবস্থা, রোগীর প্রকোপ কেমন দেখছেন? গত দুদিন ধরে কিন্তু মেহেরপুরে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, অর্থাৎ তাপমাত্রা কমে গিয়ে শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এই অঞ্চলে 9.3 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করলেও বেলা 9টার সময় 0.8
ডিগ্রি সেলসিয়াস কমে সেটি দাঁড়িয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ দ্বিতীয় দিনের মতো অব্যাহত আছে মেহেরপুরে। শুধু মেহেরপুর না, পার্শ্ববর্তী মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ায় একই অবস্থা। এবং যেহেতু শীতের তাপমাত্রা কমেছে, শীতের তীব্রতা অনেকটা বাড়ছে। বিশেষ করে সকালে এবং সন্ধ্যার পর থেকে যে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে, সেই তীব্র অনুভূতি কিন্তু শীতের কারণে স্বাভাবিক যে চলাচল সেটি মূলত ব্যাহত হচ্ছে। বিশেষ করে বলা যায় এই শীতে বিশেষ করে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছে ছিন্নমূল মানুষ বা শ্রমজীবী মানুষ যারা আছে। মূলত সকালের দিকে যে কনকনে হাড় কাঁপানো ঠান্ডা সেটি অনুভূত হচ্ছে। আর শীতের কারণে এই সকালের বেলায় বিশেষ করে কাজের বা জীবিকার তাগিদে যারা বের হচ্ছে তারা মূলত সবথেকে বেশি কষ্ট অনুভব করছে। অর্থাৎ হাত বা খোলাভাবে কেউ স্বাভাবিকভাবে বাইরে বাড়ালে কিন্তু শীতে আসলে সেই তীব্রতাটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আর এই শীতজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে মূলত রোগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। চিকিৎসকরা বলছেন যে এই শীতের সময় রোগবালাই যত বেশি হচ্ছে, সেক্ষেত্রে শিশু এবং বয়স্করাই অধিকাংশ আক্রান্ত হচ্ছে এবং তারা যথাসময়ে হাসপাতালে আসছে। হাসপাতালে চিকিৎসকরা আরও বলছেন যে এই শীতের যে তীব্রতা আছে, এই যদি তীব্রতা অব্যাহত থাকে, সেই ক্ষেত্রে শিশু এবং বয়স্কদের ঘর থেকে আসলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া না বের হওয়া পর্যন্ত আসলে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে। আর যদি কেউ আক্রান্ত বা অসুস্থ হয়ে পড়ে, সেই ক্ষেত্রে দ্রুত নিকটস্থ যে হাসপাতালগুলো আছে সেখানে চিকিৎসা নেওয়ার জন্য বলা হচ্ছে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে শীত পড়ছে, এই শীতে বিশেষ করে বোরো বীজতলা এবং আলু যে কোল্ড ইনজুরি বা ব্ল্যাক লেড ব্লাইট রোগের আক্রান্ত সম্ভাবনা থাকতে পারে। সেই ক্ষেত্রে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি কোনো কুয়াশা এবং এই ঠান্ডা অব্যাহত থাকে, যাতে বোরো বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত না হয়, সেই ক্ষেত্রে বিকেলের দিক থেকে নতুন পানি প্রবেশ করাতে হবে এবং সকালে সেই পানি আবার ছেড়ে দিয়ে নতুন পানি দিতে হবে এবং সারা রাত্রি একটা পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। তাতে হয়তো বীজতলাটা কিছুটা রক্ষা পেতে পারে। এবং আলুর ক্ষেত্রেও সেটি বলা হচ্ছে, লেড ব্লাইট রোগের আক্রান্ত হয় মূলত ছত্রাকজনিত কারণে। সেই ক্ষেত্রে ঠান্ডার কারণেই মূলত লেড ব্লাইট রোগটি হয়ে থাকে আলুতে। সেই ক্ষেত্রে আলুর যদি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যায়, সেই ক্ষেত্রে দুপুরের পর অর্থাৎ বিকেলের দিকে যদি ছত্রাকনাশক প্রয়োগ করে, সেই ক্ষেত্রে কৃষকরা কিছুটা হলেও সুফল পাবে। মেহেরপুর এবং পঞ্চগড় থেকে শীত পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চাঁদপুরের মতলব দক্ষিণে আইসিডিডিআরবি হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। গেল 15 দিনে চিকিৎসা নিয়েছেন প্রায় 5,000 রোগী। এর মধ্যে 80% শিশু। শীতজনিত কারণে বেড়েছে হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ। চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী ও শরীয়তপুরের প্রায় 58টি উপজেলা থেকে এই হাসপাতালে চিকিৎসা নিতে যান রোগীরা। প্রতিদিন 250 থেকে 300 রোগী ভর্তি হয়। তাদেরকে স্যালাইন সহ বিভিন্ন ওষুধপত্র বিনামূল্যে দেওয়া হয়। তবে চিকিৎসকদের পরামর্শ, সবাই একসাথে আইসিডিডিআরবি হাসপাতালে না গিয়ে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নিতে পারেন। শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে বিশুদ্ধ পানি পানের পরামর্শ চিকিৎসকদের। তিনশোরও বেশি রোগী ভর্তি হচ্ছে, যার মধ্যে প্রায় 80% হচ্ছে 2 বছরের নিচের শিশু। আমাদের হাসপাতালে স্যালাইন, অন্যান্য চিকিৎসা সামগ্রী আছে এবং আমরা অতিরিক্ত বেডেরও ব্যবস্থা করেছি। অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তারকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। সকালে লন্ডনে যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র যাচাই বাছাই শেষে লন্ডন যাত্রা বাতিল করা হয়। পাশাপাশি এই মুহূর্তে দেশ ত্যাগও করতে পারবেন না তিনি। এ বিষয়ে এখনও নিপুণ বা তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় ছিলেন অভিনেত্রী নিপুণ। তবে গত 5 অগাস্টের পর প্রকাশ্যে দেখা যায়নি নিপুণকে। করোনা ও এমপক্সের পর নতুন ভাইরাস HMPV সংক্রমণ রোধে বেনাপোল চেকপোস্টে সতর্কাবস্থা জারি করা হয়েছে। এর মধ্যে 6 সদস্যের মেডিকেল টিম কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রে। সংশ্লিষ্টরা জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে চীনে HMPV ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। সম্প্রতি সংক্রমণ ছড়িয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতেও। এর জেরে বাংলাদেশেও সংক্রমণের ঝুঁকি বাড়ায় বেনাপোল ইমিগ্রেশন এবং স্বাস্থ্য বিভাগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে। ভারত থেকে আসা যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যান দিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
এছাড়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাস্ক পরা, নিরাপদ দূরত্বে অবস্থান, সর্দি, কাশি, জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হচ্ছে। বর্ডারে চেকিং খুব কড়াকড়ি হচ্ছে, প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ইমিগ্রেশন পাস করছে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ অত্যন্ত সতর্ক অবস্থায় আছে। আমরা আগেও স্ক্যানিং করতাম, এখন আরো বিশেষভাবে আরো ভালোভাবে স্ক্যানিং করা হচ্ছে এবং প্রত্যেকটা যাত্রীকে এই ভাইরাস সম্পর্কে অবহিত করা হচ্ছে এবং সবাইকে বলা হচ্ছে যে এই ভাইরাস নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবজির দাম কমলেও বেড়েছে সব ধরনের চালের দাম। এখনও সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। বরিশালের বাজারে 25 কেজির চালের বস্তা 60 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে, আর খুচরাতে কেজিতে বেড়েছে 6 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, পাইকারিতে বস্তা প্রতি চালের দাম বাড়ায় তারাও বাড়তি মূল্যে বিক্রি করছেন। চট্টগ্রামে বেড়েছে দেশি ও সোনালী মুরগির দাম, সরবরাহ বেশি থাকায় কমেছে সব ধরনের সবজির দাম। রাজশাহী, বগুড়ায় চালের দাম নিয়ে অস্বস্তি দেখা গেছে, কেজিতে বেড়েছে 5 টাকা পর্যন্ত। খুলনায় প্রতি কেজি চাল 2 থেকে 3 টাকা বেড়েছে। এছাড়া কেজিতে 10 টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে 260 টাকায়। শুধু সবজির দাম একটু সীমিত পরিমাণের আছে, তাছাড়া বাকি চাল, ডাল সবকিছুর দামই বেশি। চাল কেজিতে 5 টাকা বাড়ছে। বাড়ার কারণ হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ যে সাপ্লাইটা গ্রামের থেকে দেশি মুরগির সাপ্লাইটা একদম কমে গেছে, আর সোনালী মুরগি নাই বললে চলে। এখন গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে 2 স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন আরেকজন। নিহতরা মোটরসাইকেল আরোহী মারুফ শেখ এবং বাঁধন ফকির। নিহত মারুফ শেখ পাঁচুরিয়া আলিয়া মাদ্রাসা এবং বাঁধন ফকির খালিয়া ইউনাইটেড একাডেমির 9ম শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 10টার দিকে মোটরসাইকেল আরোহী 3 বন্ধু দুর্গাপুর বাজারে যাওয়ার পথে গাছের সাথে ধাক্কা লাগে। এতে 3 জন আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর গভীর নলকূপ ও সেচ যন্ত্রের অপারেটর নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। শর্ত ভেঙে রাজনৈতিক বিবেচনা ও ঘুষ নেয়ার অভিযোগ বঞ্চিত প্রার্থীদের। এদিকে নিয়োগ বঞ্চিতদের তোপের মুখে পড়েছেন বিএমডি এর কর্মকর্তারা। হামলার আতঙ্কে কার্যালয়ে ঢুকতে না পারায় স্থবির দাপ্তরিক কার্যক্রম। গেল অক্টোবরে চাঁপাইনবাবগঞ্জের 5 উপজেলায় বিএমডি এর 1650টি গভীর নলকূপ ও সেচ যন্ত্রের জন্য নতুন অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রার্থীদের সাক্ষাৎকার শেষে 30 ডিসেম্বর প্রকাশ করা হয় ফলাফল। এরপরেই অপারেটর নিয়োগে অনিয়ম ও ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন বঞ্চিত প্রার্থীরা। বিক্ষুব্ধতার দাবি, নিয়োগের ক্ষেত্রে শর্ত মানা হয়নি। স্কিমের আওতায় জমি নেই এমন ব্যক্তিও অপারেটর নিয়োগ পেয়েছেন। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিপক্ষে অনেকগুলো কাগজপাতি জমা দিছে, কিন্তু তারা লিগ্যাল না, আনলিগ্যাল। কিন্তু আমি লিগ্যাল, তারপর আমাকে তারা সহযোগিতা করছে না। সে একজন তানোরের মহিলা, তার নামে কিভাবে ডিপটা হয়, মানে ইঞ্জিনিয়ারকে টাকার বিনিময়ে আর কি ডিক্লারেশন দিয়েছে। এদিকে নতুন নিয়োগ কেন্দ্র করে অনিয়ম বিশৃঙ্খলার কারণে সেচ নিয়ে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। আমরা ভরসা পাই না তার উপরে। যার নামে লিয়েছে সে, তার ছেলে যেন রাজশাহী ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, সে যে কখন আসতে পারবে না পারবে। সময় মতোই বাগানে পানি পাই এবং তার চলাফেরা ভালো। আমরা চাই যে এই ম্যানেজারই থাকে আমাদের জন্য। বিএমডিএ কর্তৃপক্ষ বলছে, গভীর নলকূপ ও সেচ যন্ত্রের মধ্যে 35 থেকে 40% নিয়োগ পেয়েছেন নতুনরা। তবে বঞ্চিতদের রোষের কারণে কর্মকর্তা কর্মচারীরা কার্যালয়ে আসতে না পারায় ব্যাহত হচ্ছে কার্যক্রম। অফিসে হুমকি দিচ্ছে, যার কারণে আমাদের অফিসার সেখানে কর্মপরিবেশ ফিরে পাচ্ছে না। কর্মপরিবেশ অফিসে ফিরে না পাওয়ায় তখন তারা নিজের নিরাপত্তা না থাকায় তারা অফিস করতে পারছে না। এরই মধ্যে নতুন নিয়োগ পাওয়া অপারেটরদের বাদ দিতে জেলা প্রশাসক বরাবর 2 শতাধিক আবেদন জমা পড়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনার শিল্প কারখানায় প্রথমবারের মতো পাইপলাইনে আসছে গ্যাস। প্রথম সংযোগ দেয়া হবে বিসিক শিল্পনগরীতে। আগামী জুনের মধ্যে পাইপলাইন স্থাপন শেষ করে কারখানায় গ্যাস সরবরাহের আশা সুন্দরবন গ্যাস কোম্পানির।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিল্প ও বাণিজ্যের প্রসারে এই অঞ্চলে আরও বড় পরিসরে গ্যাস সরবরাহের দাবি খুলনাবাসীর। খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহের লক্ষ্যে 2012 সালে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনার আড়ংঘাট পর্যন্ত পাইপলাইন বসানো হয়। তবে এক যুগ পার হলেও পাইপলাইন দিয়ে আসেনি কোনো গ্যাস। অবশেষে নিয়ন্ত্রক সংস্থা সুন্দরবন গ্যাস কোম্পানি খুলনার বিসিক শিল্পনগরীতে গ্যাস সরবরাহের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে নগরীর আড়ংঘাটা সিটি গেট স্টেশন থেকে শিরোমণি বিসিক নগরী পর্যন্ত 8 কিলোমিটার জুড়ে বসানো হচ্ছে পাইপলাইন। আর যোগীপুলে বসছে রেগুলেটিং মিটারিং স্টেশন। এখানে 10 ইঞ্চি পাইপলাইন হচ্ছে, এটা আড়ংঘাটা থেকে বিসিক পর্যন্ত যাবে। লাইনে প্রেসার থাকবে 300 PSI। 5 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প আগামী জুনের মধ্যে শেষ করার আশা সুন্দরবন গ্যাস কোম্পানির। এর মাধ্যমে বিসিক শিল্পনগরীতে দৈনিক 25 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে। পাইপলাইন নির্মাণ কাজ সম্পূর্ণ হলে আমরা বিসিকে গ্যাস সরবরাহ করতে পারব। আর এই কাজটা শেষ হতে আগামী 6 মাসের মধ্যে কাজটা শেষ হবে বলে আমরা আশা করছি। শিল্প কারখানা ও বাণিজ্যের প্রসারে খুলনায় আরও বড় পরিসরে গ্যাস সরবরাহের দাবি নাগরিক নেতাদের। আমাদের যে শিল্প কলকারখানা এবং যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে খালিশপুর এবং খালিশপুর অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো সফলভাবে চালুর জন্য আমাদের দাবি পর্যাপ্ত গ্যাস সরবরাহ যাতে হয়। বিসিক শিল্পনগরী 4টি প্রতিষ্ঠান ইতিমধ্যে গ্যাস সংযোগের জন্য আবেদন করেছে। প্রক্রিয়াধীন রয়েছে আরও বেশ কয়েকটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 15 বছর ধরে দেশের মানুষ চরম জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিল, তাই সবাই হাতে হাত রেখে বাংলার মাটি থেকে স্বৈরাচার হাসিনা সরকারকে লড়াই করে বিদায় করেছে। শুক্রবার ভোলার ইলিশ ফোয়ারা চত্বরে পথসভায় এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। বলেন, 24-এর অভ্যুত্থানের ঘোষণাপত্রের সবার আগে স্বৈরাচারী হাসিনার বিচার দেখতে চায় বাংলার জনগণ। আরও বলেন, এই ঘোষণাপত্রে প্রত্যেকটি জেলা ও উপজেলার শ্রমিক ও মেহনতি মানুষের আত্মত্যাগের কথা তুলে ধরতে হবে। এর আগে তিনি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জনমত তৈরিতে সদর রোড ও বাংলা স্কুল মোড়ে লিফলেট বিতরণ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভোলায় নিহত শহীদ জসিম উদ্দিনের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং কবর জিয়ারত করেন। আমরা ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি। যে শব্দগুলো এখন আমরা ধারণ করি বাংলাদেশকে নিয়ে, যে শব্দগুলো দেখি, সেই শব্দগুলো একটি ঘোষণাপত্রে লিখিত আকারে থাকা প্রয়োজন। ভারতের সীমান্ত ঘেঁষা সুনামগঞ্জে দিন দিন পর্যটক সমাগম বাড়ছে। তবে প্রকৃতির সৌন্দর্যে সীমান্ত অতিক্রম করে ভারতীয় অংশে প্রবেশ করছেন পর্যটকরা। একটি সাইনবোর্ডের মাধ্যমে সতর্ক করা ছাড়া তেমন কার্যক্রম নেই বিজিবির। এতে যে কোনো দুর্ঘটনার শঙ্কা করছেন স্থানীয়রা। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী নীলাদ্রি লকমাছড়া রাজাই বরগোফ টিলায় সারা বছরই পর্যটকের সমাগম থাকে। কারণ একদিকে হাওর, অন্যদিকে পাহাড়ের সৌন্দর্য নজর কাড়ে। ভারত ঘেঁষা এসব পর্যটন স্পট ভ্রমণে পর্যটকরা অজান্তেই ভারত সীমান্তে প্রবেশ করছেন। বিজিবি শুধু সাইনবোর্ডের মাধ্যমে একটি সতর্কবার্তা দিয়ে দায় সারছে। এতে পর্যটকরা নিজেদের ঝুঁকির মধ্যে ফেলছেন। আমরা না করি যে এই যে সাইনবোর্ড দিতেছে বিজিবি, বাংলাদেশের বিজিবি, এরা সাইনবোর্ড পারে কেউ যাইবেন না। বিজিবি তো আর সকল সময় হয় না। যেহেতু এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র গেলে আসলে এটা ঠিক না যাওয়াটা, কারণ যে কোনো সময় কোনো সমস্যা হইলে আমাদের আর বলার কিছুই থাকে না। সীমান্ত অতিক্রমের বিষয়টি জানলেও তা না মানার যুক্তি তুলে ধরছেন পর্যটকরা। যদিও 0 পয়েন্ট বা এটাকে নোম্যান্স ল্যান্ড বলে, তদুপরি এটা একটা পর্যটক এলাকা, সেক্ষেত্রে মানুষ একটু তো চাই একটু দেখি উপভোগ করে যাই। হয়তো বা এখানে 2-3 লোক থাকতো, কেউ কর্তৃপক্ষের বিজিবির, যে এখান থেকে মানুষ না থাকলে তো কেউ মানুষ একটু ঘুরতে আসছে, দেখতেই চায়। দায়িত্বশীল কেউ থাকলে ভালো হতো আর কি। পর্যটকদের সচেতন করতে নৌযান মালিক ও স্থানীয়দের নিয়ে নিয়মিত সচেতনতামূলক বৈঠক সহ নানা উদ্যোগের কথা জানিয়েছে বিজিবি। ওই এলাকার দোকান, অস্থায়ী দোকান নিয়ে আছে এবং এলাকাবাসী যারা আছে তাদেরকে আমরা বলবো তারাও যেন পর্যটককে অ্যাওয়্যার করে, এবং হাউস বোট যারা আছে সে মালিক সমিতির সাথে কিন্তু ইতিমধ্যে কমান্ডিং অফিসার, এই ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার মিটিং হয়েছে মালিক সমিতির সাথে। সুনামগঞ্জ ভারত সীমান্ত 90 কিলোমিটার। বিজিবির পাহারা থাকা সত্ত্বেও সহজেই ভারত সীমান্তে প্রবেশ করছেন পর্যটকরা।
বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উপমহাদেশের প্রখ্যাত তরিকাই মাইজ ভান্ডারিয়ার প্রবর্তক গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারির ১১৯তম ওরস উপলক্ষে চট্টগ্রামে শিশু কিশোর সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সকালে সরকারি নাসিরাবাদ হাই স্কুল মাঠে ১০ দিন ব্যাপী এই সমাবেশের আয়োজন করা হয়েছে। নানা উপকরণ দিয়ে সাজানো হয়েছে পুরো এলাকা। একই সাথে মাইজ ভান্ডারি তরিকার অনেকের নামে সাজানো হয়েছে বিভিন্ন স্টল। মেলায় সমাগম ঘটেছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের। চট্টগ্রামের ষষ্ঠবারের মতো আয়োজন করা হলো বই বিনিময় উৎসব। নগরের জামাল খান মোড়ে ফেল্ড ক্যামেরা স্টোরিজ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় দিনব্যাপী এই উৎসব, যেখানে বইয়ের বিনিময়ে নতুন বই সংগ্রহে মেতেছেন নানা বয়সী পাঠক। চট্টগ্রাম নগরীর জামাল খান মোড় ব্যস্ত রাস্তার দুপাশের ফুটপাতে 11টি টেবিলে সারিবদ্ধভাবে সাজানো নানা ধরনের বই। শিশুতোষ বই থেকে শুরু করে আছে কবিতা, ইতিহাস, রাজনীতি, আত্মজীবনী, দর্শন ও ধর্মতত্ত্ব, গণিত, বিজ্ঞান সহ সব ধরনের বইয়ের সমাহার। নাম নিবন্ধন করে নিজের কাছে থাকা বই জমা দিয়ে নতুন বই সংগ্রহ করেন উৎসবে আসা নানা বয়সী পাঠক। আমি একটি বই পড়ছি কিন্তু আরেকজন সেই বই পড়তে পারছে না। সেই ক্ষেত্রে আমার যদি বেশি দামের বইটি থাকে তাহলে আরেকজন কম বেশি দামের বইটি না কিনতে পারলেও আমি যদি বিনিময় করি তাহলে সে বইটি পড়তে পারবে। 2টা বই দিয়েছি এবং 2টা বই নিয়েছি। আর বইটা ভালো লাগলে আবার যদি কোনো জায়গায় হয় তাহলে আমি অবশ্যই যাবো আবার। একদিনে 30,000 বই বিনিময়ের নজির আছে এই উৎসবে। তবে এবার শীতের কারণে উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। তবুও অন্তত 25,000 বই বিনিময় হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। শুরুতে লোকজন কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে উপস্থিতি। উৎসবে ধরেন বিনিময় করলে আমরা আমাদের বইটা অন্য কাউকে পড়ানোর সুযোগও দিচ্ছি আর অন্যদের বইও আমরা পড়তে পারছি। বিনিময় উৎসবটাকে আমরা বিস্তৃত করেছি এবং আজকে সকাল 9টা থেকে আমাদের বই বিনিময় উৎসবটা শুরু হয়ে গিয়েছে। সেটা রাত 8টা অবধি চলতে থাকবে। আমাদের এবার ইচ্ছা আছে আমরা দেখি বাকি যেভাবে সম্ভব হয়। আমাদের টার্গেট আছে এবার আমরা অন্তত 25,000 বই বিনিময় করব। এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে। এই ধরনের আয়োজনে সহায়তায় সরকারকে এগিয়ে আসার আহ্বান বিশিষ্টজনদের। না কিনতে পারার যে কষ্ট ছিল সেটি বিনিময়ের মাধ্যমে একটা তৃপ্তি পাচ্ছে এবং জ্ঞান তৃষ্ণি যেটি হয় যে যারা পড়ে তারা কিন্তু খুব পড়তে চায়। তো সেই জায়গায় এই বিনিময় উৎসবটি তাদের জন্য দরজা খুলে দিয়েছে। এর প্রয়োজন এখন একটি রাষ্ট্রীয় উদ্যোগ। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন 21শে পদকপ্রাপ্ত দৈনিক আজাদের সম্পাদক এম এ মালিক। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নানা আয়োজনে চায়ের দেশ মৌলভীবাজারে 800 দৌড়বিদ নিয়ে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন। ভোরে শহরের শ্রীমঙ্গল রোডের বেঙ্গল কনভেনশন হল থেকে শুরু হয় এই আয়োজন। আয়োজকরা জানান, সকাল 6:30টার দিকে শহরের শ্রীমঙ্গল সড়ক থেকে একসাথে 10 কিলোমিটার এবং 21 কিলোমিটার দূরত্বের হাফ ম্যারাথন শুরু হয়। সারা দেশ থেকে প্রায় 800 দৌড়বিদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। মৌলভীবাজার রানার্স ক্লাব ও মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি যৌথভাবে এই আয়োজন করে। সারা দেশ থেকে দৌড়বিদরা অংশগ্রহণ করলেও নিরাপত্তাজনিত কারণে বিদেশি দৌড়বিদরা অংশগ্রহণ করেননি। এই ছিল সমগ্র বাংলাদেশে আমন্ত্রণ, পরের আয়োজনে।